একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? আচ্ছা, রাজনীতি মানে কি কেবলই হারজিতের হিসেব, নাকি এর থেকেও বড় কিছু? আমরা মনে করি রাজনীতির আসল কাজ কিন্তু ভবিষ্যৎবাণী করা নয়। এর আসল কাজ হলো একটা ভালো শাসন ব্যবস্থা গড়ে তোলা। আমরা এটাকে বলি গভর্নেন্স ইঞ্জিনিয়ারিং। তো আজ যাদবপুরকে একটা কেস স্টাডি হিসেবে ধরে আমরা দেখব কিভাবে ডেটা আর স্ট্র্যাটেজি দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও উন্নত করা যায়। আচ্ছা, একটা নির্বাচনী এলাকা, সে তো আর মুখ ফুটে কথা বলে না, তাই না? তাহলে সে তার মনের কথা জানায় কিভাবে? আর আমরাই বা সেই ভাষা শিখব কি করে? আজকের এই পুরো বিশ্লেষণটা আসলে সেই চেষ্টাই, মাটির কাছাকাছি থাকা মানুষের সেই নীরব সংকেতগুলো শোনার আর বোঝার একটা আন্তরিক চেষ্টা। যাদবপুরের পরিচয়টা ঠিক একরৈখিক নয়, এর দুটো সত্তা। বাইরে থেকে দেখলে এটা কলকাতার একটা আরবান সিট, কিন্তু এর গভীরে কান পাতলে আজও দক্ষিণবঙ্গের সমতলের স্মৃতিগুলো শোনা যায়, যেখানে বর্ষার আগমন বা তার অনুপস্থিতি মানুষের জীবনের ছন্দ ঠিক করে দেয়। এই মাটির স্পন্দনটা ধরতে পারাটাই হলো আমাদের প্রথম কাজ। তো এই মাটির স্পন্দনের গভীরে যদি আমরা যাই, কি শুনতে পাই বলুন তো? শুনি সাধারণ মানুষের প্রতিদিনের লড়াইয়ের কথা। শুনি প্রতি বর্ষায় সেই একই ভোগান্তি, মানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। শুনি ভাঙা রাস্তা আর একটা নতুন ফ্লাইওভারের জন্য দীর্ঘ প্রতীক্ষার কথা। তরুণদের মুখে চাকরির হাহাকার, আর তার ওপরে চালের দামটা যে বেড়েই চলেছে, সাধারণ পরিবারের বাজেটে সেটা একটা বিরাট ধাক্কা। এই সব নিয়েই কিন্তু এখানকার ভোটারদের রোজকার জীবন। দেখুন, যে কোনো জায়গার সামাজিক আর রাজনৈতিক সমীকরণ বুঝতে হলে তার ডেমোগ্রাফিক্স বা জনসংখ্যার গঠনটা বোঝা খুব জরুরি। যাদবপুরের ক্ষেত্রে এখানে প্রায় ৭৬.৫% হিন্দু, ২০.৬% মুসলিম আর একটা বেশ বড় অংশ, মানে ধরুন ১০ থেকে ১৫% তফসিলি জাতিভুক্ত মানুষ। মনে রাখতে হবে, এগুলো কিন্তু বেরুর সংখ্যা নয়, এরাই এখানকার রাজনীতির গতিপথকে অনেকটাই ঠিক করে দেয়। তো এতক্ষণ আমরা এলাকার ফিল, মানে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলাম। এবার চলুন সরাসরি নাম্বারের দিকে তাকানো যাক, কারণ দিনের শেষে নির্বাচনী ফলাফলই তো মানুষের রায়টাকে সবচেয়ে পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরে। ২০২১-এর বিধানসভা নির্বাচন, এটাকে একটা পলিটিক্যাল আর্থকুয়েক বা রাজনৈতিক ভূমিকম্প বললে একটুও ভুল হবে না। ডেটাটা দেখুন। বিজেপির ভোট শেয়ার, যেটা ২০১৬তে ছিল মাত্র ৬.৮%, সেটা মাত্র ৫ বছরে লাফিয়ে দাঁড়ালো ২৪.৭%। ভাবা যায়, তৃণমূল কংগ্রেস অবশ্য তাদের প্রায় ৪৫% ভোট ধরে রাখতে পেরেছে, কিন্তু আসল যে নাটকীয় পতনটা ঘটল সেটা হলো বামেদের। সিপিএমের ভোট শেয়ার ৪৯.৫% থেকে সোজা নেমে এলো ২৭.৫%তে। এটা কিন্তু শুধু সংখ্যার ওঠানামা নয়, এটা যাদবপুরের রাজনৈতিক মানচিত্রটাই উলটপালট করে দেওয়ার মতো ঘটনা। কিন্তু মজার ব্যাপার হলো, লোকসভা নির্বাচনের গল্পটা আবার একটু অন্যরকম। বিধানসভার মতো অত নাটকীয় পরিবর্তন এখানে নেই। দেখুন, ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে বিজেপির ভোট শেয়ার ২৭.৪% থেকে বেড়ে হয়েছে ২৯.৪%, মানে সামান্য বেড়েছে। আর তৃণমূলের ভোটও ৪৭.৯ থেকে সামান্য কমে ৪৫.৮% দাঁড়িয়েছে। এখান থেকে একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যায়, যাদবপুরের ভোটাররা রাজ্য আর কেন্দ্রের নির্বাচনকে আলাদা চোখে দেখেন। তাদের ভোটের প্যাটার্ন এক নয়। আর এই সব বড় বড় সংখ্যার আড়ালে একটা থিকো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংকেত লুকিয়ে আছে। সেটা হলো ভোটদানের হার কমে যাওয়া। ২০১৬-র বিধানসভা নির্বাচনে যেখানে ৭৪.৫৮% মানুষ ভোট দিয়েছিলেন, ২০২১-এ সেটা কমে দাঁড়ালো ৭২%। এই যে প্রায় ২.৫% পতন, এটাকে আমরা কি বলতে পারি? এটা কি একটা ক্লান্তি, নাকি ব্যবস্থার উপর থেকে মোহভঙ্গের একটা ফিসফিসানি? তাহলে এই পুরো ডেটা থেকে আমরা কি সংকেত পাচ্ছি? দেখুন, মূলত ৩টে বড় সিগন্যাল উঠে আসছে। একটা নতুন রাজনৈতিক শক্তি খুব দ্রুত গতিতে উঠে আসছে। ২, যে চিরাচরিত বিরোধী পক্ষ ছিল তারা ভেঙে পড়ছে, আর তাতে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। আর ৩, ইউআর বেশি মানুষ ভোট দেওয়ার প্রক্রিয়া থেকেই নিজেদের সরিয়ে নিচ্ছেন। এই ৩টে সিগন্যাল খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো কি ঘটেছে সেটা আমরা দেখলাম। এবার চলুন আরেকটু গভীরে যাই। প্রশ্নটা হলো, কেন ঘটল? আর এখানে আমাদের ফোকাসটা কিন্তু কোনো ব্যক্তি বা দলকে দোষ দেওয়া নয়। আমাদের লক্ষ্য হল সিস্টেমের কোথায় কোথায় ফাটল ধরেছে সেই জায়গাগুলো চিহ্নিত করা। তো সিস্টেমের সেই ফাটলগুলো কোথায়? ১ নম্বর, কাটমানি সংস্কৃতি। এটা নিয়ে মানুষের মধ্যে একটা তীব্র জমে থাকা ক্ষোভ আছে। ২, শিক্ষক নিয়োগের যে বিশাল দুর্নীতি, সেটা সাধারণ মানুষের বিশ্বাসে একটা বিরাট বড় আঘাত এনেছে।
3 নির্বাচন পরবর্তী হিংসার ভয় আর রাষ্ট্রের তরফ থেকে সুরক্ষা না পাওয়ার যে অভিজ্ঞতা সেটা একটা গভীর ট্রমা তৈরি করেছে। আর 4 সংখ্যালঘু তোষণের একটা ধারণা অনেকের মনে অসন্তোষের জন্ম দিয়েছে। এই সব মিলিয়ে মানুষের আস্থার ভিতটাকেই কিন্তু নাড়িয়ে দিয়েছে। তো এই সব কিছুর ভিত্তিতে যদি আমরা ডেটা ড্রিভেন একটা স্কোর কার্ড বানাই তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? দেখুন, জনকল্যাণ বা ওয়েলফেয়ার স্কিমের ডেলিভারিতে স্কোরটা মাঝারি বলা যেতে পারে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো আর ট্রাস্ট বা বিশ্বাসযোগ্যতা এই দুটো জায়গাতেই স্কোরটা কিন্তু নিম্ন। আর এই স্কোর কার্ডটাই পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে মানুষের প্রত্যাশা আর সরকারের ডেলিভারির মধ্যে একটা বড়সড় গ্যাপ বা ফারাক তৈরি হয়ে গেছে। এই যে এত ডেটা, এত বিশ্লেষণ, এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল ঘটনা বা ফ্যাক্টসের উপর দাঁড়িয়ে একটা দায়িত্বশীল আলোচনা তৈরি করা। কারণ তথ্য নির্ভর জনমতই কিন্তু একটা সুস্থ প্রজাতন্ত্রের মূল ভিত্তি, আর এটাই প্রত্যেক নাগরিকের মর্যাদাকে সুনিশ্চিত করে। আবেগের থেকে যখন তথ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয় তখনই কিন্তু আসল গণতন্ত্র শক্তিশালী হয়। বেশ, এতক্ষণ আমরা সমস্যাগুলো চিহ্নিত করলাম, তার কারণগুলোও বোঝার চেষ্টা করলাম। এবার সময় হলো সমাধানের দিকে তাকানোর। এখন আমরা ভবিষ্যতের জন্য একটা কার্যকরী গভর্নেন্স ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করার চেষ্টা করব। যাদবপুরের রাজনৈতিক ল্যান্ডস্কেপটা কিন্তু সময়ের সাথে আমূল বদলে গেছে। ভাবুন, কয়েক দশক আগেও এখানকার লড়াইটা ছিল মূলত দ্বিমুখী, লেফট বনাম টিএমসি। তারপর 2021 নির্বাচনে বামেদের ভোটটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, আর আজ আমরা একটা সম্পূর্ণ নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি। এটা এখন একটা ফ্র্যাগমেন্টেড, মানে বিভক্ত, 3 কর্নার্ড ফাইট বা ত্রিমুখী লড়াই। যে কোনো স্ট্র্যাটেজি তৈরির আগে এই নতুন সমীকরণটা বোঝাটা মাস্ট। এই নতুন বিভক্ত ত্রিমুখী লড়াইয়ের জন্য একটা নতুন কৌশল দরকার। আমরা এটার নাম দিয়েছি চতুর্মুখ মতবাদ, যার 4টে স্তম্ভ আছে। প্রথম, শিবের প্রতীক অর্থাৎ আগ্রাসন, দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে জিরো টলারেন্স। দ্বিতীয়, বিষ্ণুর প্রতীক স্থিতিশীলতা, কেন্দ্রীয় সরকারের স্কিমগুলোর ডেলিভারি গ্যারেন্টি করা। তৃতীয়, ব্রহ্মার প্রতীক উদ্ভাবন, ক্যাম্পেনিং থেকে শুরু করে মানুষের অভিযোগ জানানোর পদ্ধতিতে আধুনিকতা আনা। আর চতুর্থ, দুর্গার প্রতীক সুরক্ষা, নিরাপত্তা আর ন্যায় বিচারের পূর্ণ প্রতিশ্রুতি। ফাঁকা প্রতিশ্রুতি নয়, দরকার একটা সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা, এমন একটা প্ল্যান যাকে আমরা একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসেবে দেখব, যে বিনিয়োগের রিটার্ন বা লাভ সরাসরি সাধারণ মানুষ পাবে। আমরা এটাকে বলছি ডেভেলপমেন্ট প্লেজ শিট। এই প্লেজ শিটের প্রথম আইটেম ইনফ্রাস্ট্রাকচার। ইনভেস্টমেন্ট কত? 150 কোটি টাকা। কিসের জন্যে? একটা নতুন ফ্লাইওভার আর রাস্তা চওড়া করার জন্যে। লক্ষ্য কি? মাত্র 18 থেকে 24 মাসের মধ্যে পিক আওয়ারের জ্যাম 50% কমানো। এর মানেটা কি? এর মানে শুধু ট্রাফিক কমা নয়, এর মানে হলো মানুষের হাজার হাজার কর্মঘণ্টা বাঁচানো, ব্যবসার সুবিধা আর এলাকার অর্থনীতিতে নতুন গতি আনা। এটা খরচ নয়, এটা সরাসরি মানুষের জীবনে একটা বিনিয়োগ। দ্বিতীয় আইটেম কর্মসংস্থান। 100 কোটি টাকা বিনিয়োগ করে একটা আধুনিক টেক আর এসএমই পার্ক। ফলাফল কি হবে? প্রায় 2000 নতুন চাকরি তৈরি হবে, ভালো বেতনের চাকরি। এখানেই শেষ নয়, এই পার্ক থেকে বছরে প্রায় 50 কোটি টাকা ট্যাক্স আসবে সরকারের ঘরে, মানে যে টাকাটা এলাকার উন্নয়নেই আবার কাজে লাগানো যাবে। সোজা কথায় এই বিনিয়োগটা নিজের খরচ নিজেই তুলে আনবে। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি, মানুষের স্বাস্থ্য। জল জীবন মিশনের মাধ্যমে 50 কোটি টাকা বিনিয়োগ। লক্ষ্য, এলাকার 100% বাড়িতে বিশুদ্ধ পানীয় জল আর স্যানিটেশনের ব্যবস্থা করা। এর প্রভাবটা কিন্তু অনেক গভীর। যখন জনস্বাস্থ্যের উন্নতি হয় তখন মানুষের চিকিৎসার খরচ কমে, আর একটা সুস্থ সমাজই তো একটা উন্নত সমাজের আসল ভিত্তি, তাই না? একটা কথা মনে রাখা খুব জরুরি, একজন নাগরিকের ডেটা, তার ব্যক্তিগত তথ্য, সেটা তার নিজের সম্পত্তি। ভারতের আইনও তাই বলে। এটা ব্যবহার করতে হলে তার সম্মতি লাগবে আর খুব যত্ন করে সুরক্ষিত রাখতে হবে। এটাই কিন্তু বিশ্বাস তৈরির প্রথম ধাপ। মানুষ যখন জানে যে তাদের তথ্য সুরক্ষিত, তখনই তারা সিস্টেমের ওপর ভরসা করতে পারে। তো এই পুরো স্ট্র্যাটেজিকে মাটিতে নামানোর জন্য ফাইনাল ব্যাটল প্ল্যানটা কী হবে? একেবারে গ্রাসরুট লেভেলে, মানে বুথ স্তরে শক্তিশালী কমিটি তৈরি করতে হবে। 2, একটা টার্গেটেড খুব ইন্টেন্সিভ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালাতে হবে। 3, আসাম আর ত্রিপুরার মতো রাজ্যের সফল মডেলগুলো থেকে শিখতে হবে, দেখতে হবে তারা কিভাবে কাজটা করেছে। আর 4, একজন নতুন বিশ্বাসযোগ্য এলাকার চেনা মুখকে সামনে আনতে হবে। শেষ পর্যন্ত যাদবপুরের মানুষের সামনে পছন্দটা কিন্তু খুব পরিষ্কার। তারা কি এমন একটা সিস্টেম চান যা তাদের কাছ থেকে শুধু নিয়েই যায়, নাকি তারা এমন একটা সিস্টেম চান যা তাদের ক্ষমতায়ন করে, তাদের শক্তি যোগায়?
এই পুরো বিশ্লেষণের এটাই সার কথা। এই পছন্দটা শুধু একজন প্রার্থী বা একটা দলের নয়, এই পছন্দটা হল ভবিষ্যতের শাসন ব্যবস্থা কেমন হবে তার। যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং নিজের নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai mgi@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।